অবসরের কথাবাসরের ষোড়শতম কথকতার অধিবেশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। ষোড়শ কথাটি মানে 16, কোথায় একটা পূর্ণতার ছোঁয়া যেন আছে। ষোড়শ, ষোড়শী। আমরা সত্যি কি সেই পূর্ণতা লাভ করতে পেরেছি? আসলে কথা হচ্ছিল অনেকের সঙ্গে, অনেকে যেমন হোয়াটসঅ্যাপ করেন, আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ করেন, আবার অনেকেই ফোনও করেন আমাকে। তো ওই রবির আলোয় যে পর্বটি হয়েছিল, চতুর্দশতম আমাদের যে অধিবেশনের যে পর্বটি ছিল রবির আলোয়, সেখান থেকে উঠে নানা রকম কথা উঠে এলো। ওখানে আমি শান্তিনিকেতন নিয়ে একটি মন্তব্য করেছিলাম। সেখান থেকেই প্রশ্ন উঠেছে যে শান্তিনিকেতন বলতে আসলে আমরা কি বুঝি, আর শান্তিনিকেতন বা সামগ্রিক রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন এই ধারাটা আমাদের কাছে কোন অর্থে এবং কেন তেমন সেভাবে ধরা দেয়, যেটা আমরা বলতে চেয়েছি। অর্থাৎ শান্তিনিকেতন মানে একদিনে পিকনিক স্পট নয়। শান্তিনিকেতন মানে সোনাঝুরির হাটে ঘুরে বেড়ানো, বিকেলে বাউল ভাড়া করে এনে হোটেলে মোচ্ছব, এটা নয়। শান্তিনিকেতনের যে একটা অন্য তাৎপর্য ছিল আমাদের কাছে, সেটা উল্লেখ করেই এই কথা একটু বেদনার সাথেই হয়তো বলতে চেয়েছি। যাই হোক, সেখানে অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের দৃষ্টিতে আমরা কোন শান্তিনিকেতনের কথা বলতে চেয়েছি। আসলে কি জানেন, এটা ঠিক যে বর্তমানে রবীন্দ্রসঙ্গীতের গায়ন, দৃশ্যায়ন কত যে স্থূলতা, কত যে বোকামো, কাণ্ডজ্ঞানহীনতার উদাহরণ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। যারা একটু রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন বা একটু সততার সঙ্গে তার গান গাইবার চেষ্টা করেন, তারাই সেটা লক্ষ্য করেন। আসলে এই যারা রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করেন বা রবীন্দ্র শৈলী, রবীন্দ্র ভাবনা, রবীন্দ্রনাথের যে আদর্শ, যে মূল্যবোধ, কেবল তারা তো বিপর্যস্ত, কিন্তু তার চেয়েও বেশি বিপর্যস্ত আসলে রবীন্দ্রনাথ পড়েছেন বিপাকে। এটা আমরা বলতে পারি। তিনি বেকায়দায় পড়েছেন। তার গান, ব্যবহারে, প্রয়োগে, গায়নে যে আর কোনো মাসুল লাগে না, দায়বদ্ধতার ছিটে ফোটাও কোথাও নেই। রবীন্দ্রনাথের গায়কের হাস্যকর যে পরিবেশন বা গানের হাস্যকর যে পরিবেশন, রবীন্দ্রনাথের গানের হাস্যকর যে পরিবেশন, তার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেখানে আমরা যখন শান্তিনিকেতন নিয়ে একটু কথা বলতে চাই, সত্যি আমাদের যে ভার, আমাদের যে আতুরতা, না জানি না সেটা অন্য কারো কাছে হাস্যকর ঠেকবে কিনা, কিন্তু এমনই তো আমরা জেনে এসেছি, এমনভাবেই তো তিনি আমাদেরকে ঋদ্ধ করেছেন। আসলে আমি শান্তিনিকেতনের ছাত্র নই, ওখানে কোথাও আমি পড়িনি, এটা স্বীকার করে নেওয়া ভালো। কিন্তু আমার বাড়িতে, আমাদের পরিবারে বা আমাদের পরিচিতর মধ্যে বহু মানুষ আছেন, বহু ছিলেন, এখনো অনেকে বর্তমান,
যারা এই ভাবধারার সাথে বড় হয়ে উঠেছেন, তাদের নিত্য যাপন ছিল বা এখনো মনে মনে তারা সেখানেই বাস করে। তাদের বড় হয়ে ওঠা শিক্ষা, তাদের রুচি, তাদের ভাব সব কিছুই ওই শান্তিনিকেতনকে কেন্দ্র করে। সেই এখন বলতে হয়, এটা বোধহয় দুর্ভাগ্য আমাদের, ও সেই নজরুলের আদি সঙ্গীত, এমন হয়তো আমাদের বলতে হবে রবীন্দ্রনাথের আদি সঙ্গীত, আদি রবীন্দ্রসঙ্গীত। সেরকম হয়তো এটা বললে বোধহয়, জানি না ঠিক হবে কি না, আগেকার শান্তিনিকেতন বা আদি শান্তিনিকেতন। কারণ এই শান্তিনিকেতনে আমাদের বাড়ির অনেকে মানুষ হয়ে উঠেছেন, যারা আমাদের মানুষ করেছেন, আমাদের বহু শ্রদ্ধেয় শিক্ষক, বহু আত্মীয় স্বজন, অভিভাবক, একেবারে প্রতিদিনের তাদের যাপন ওই শান্তিনিকেতনে। আসলে বোলপুর কলকাতা থেকে যে 100 মাইল দূরে সেটা স্থাপন যখন হয়েছিল, তখন সেইখানকার জীবনধারা যেমন শহরের বিক্ষিপ্ততাকে বা শহরের বিক্ষিপ্ততা যখন যেন সেই শান্তিনিকেতনের জীবনধারাকে যেমন স্পর্শ করতে পারেনি, এটা যেমন ঠিক, তেমনি বিদগ্ধ সমাজের কেন্দ্রস্থলের প্রায় কাছেই, অনতি দূর বলা যায়, অবস্থান করে তার কর্মের প্রবর্তনাও বিদ্যালয়ের আয়ত্তের মধ্যেই ছিল। আসলে সেইখানে যারা পৌঁছেছেন তাদের প্রথম বর্ণনা হতো, সেই সময় ট্রেন হাওড়া থেকে পৌঁছতো বিকেলে বোলপুরে, এবং তারপরে সেখানে ওই বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতনের যে যাওয়ার যে লাল মাটির পথ, ভুবনডাঙ্গার মাঠ, আদিগন্ত বিস্তৃত সেই ভুবনডাঙ্গার মাঠ, যা এখন একেবারেই হারিয়ে গেছে, এবং সেখানে একখণ্ড উঁচু জমির উপরে সেই শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম অবস্থিত, সেই বিদ্যালয়টি, যা অনেক দূর থেকে দেখা যায়। বিকেলে গাড়ি এসে পৌঁছেছে, তারপর গরুর গাড়ি করে সে লাল মাটির পথ পেরিয়ে একটা ছন্দে গাড়ির যাওয়া, হ্যাঁ, যেতে যেতে সন্ধে নেমে আসা, আর সেই দূরে অবস্থিত বিদ্যালয়টি একটু উঁচু জায়গায়, তার আলো অনেক দূর থেকে দেখা যায়। এবং সেখানে যেতে যেতে তারা এটা চিনে যেতেন, এটা তাদের জানা হয়ে যেত যে এইখানে এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে গুরুদেব কত গান বেঁধেছেন, বা এই পথ দিয়ে তিনি হাঁটতে বড় ভালোবাসেন, কিংবা চাঁদনি রাতে ওই গাছগুলোর নিচে উনি পায়চারি করে বেড়ান, কিংবা অমুক জায়গায় অমুক গানটি, অমুক রচনাটি রচিত হয়েছে। আসলে এই সমস্ত টুকরো টুকরো কথা শুনতে শুনতেই একজন নবাগত শান্তিনিকেতনের একটা পরিচিতি লাভ করেই সে শান্তিনিকেতনে পদার্পণ করত। আর ঠিক এমনইভাবে দীক্ষিত হয়ে সে যখন বিদ্যালয় প্রাঙ্গণে এসে দাঁড়াতো, তখন সে দর্শনার্থী হিসেবে নয়, অতিথি হিসেবেও নয়, সে উপস্থিত হতো এক সাধকের পুণ্যভূমিতে, এবং নিজেকে মনে করত একজন তীর্থযাত্রী, সে একটি তীর্থযাত্রায় এসেছে। এবং সেখানে আমরা দেখেছি, সেখানে আহ্বান করা হতো তাকে, মানে সেখানে যেন সবাইকে শান্তিনিকেতন উদারভাবে বরণ করে নিত। এবং একটা শকুন্তলা নাটকের সেই একটা অংশ রবীন্দ্রনাথ যার অনুবাদও করেছেন, ওই মন্ত্রে যেন নবাগতদেরকে
আহ্বান করা হতো। রম্মান্তর কমলনী হরিতৈ সরোভিচ্ছায়া দ্রুমৈর্নিমমিতা অর্ক ময়ুতাক্ব ভুয়াৎ কুশশয়রাজ মৃদুরেণুরস্য শান্তানুকূল পবনশ্চ শিবশ্চ পন্থা। কি গভীর ভাব! রম্মান্তর কমলনী হরিতৈ সরোভিচ্ছায়া দ্রুমৈর্নিময়িতা অর্ক ময়ূখতাপঃ ভুয়াৎ কুশশয়রাজো মৃদুরেণুস্য শান্তানুকূল পবনশ্চ শিবশ্চ পন্থা। রবীন্দ্রনাথ তার কি চমৎকার অনুবাদ করেছেন। মাঝে মাঝে পদ্মবনে পথ তব হোক মনোহর, ছায়া স্নিগ্ধ তরুরাজি ঢেকে দিক তীব্র রবিকর, হোক তব পদধূলি অতি মৃদু পুষ্পধূলি নিভ, হোক বায়ু অনুকূল শান্তিময় পন্থা হোক শিব। এই শিবময় পন্থা এক ছায়া স্নিগ্ধ তরুরাজির সুবিমল মায়াময় এক পরিবেশ তাকে বরণ করে নিত নিত্যদিনের সহযাত্রী হিসেবে। আর সেখানে সেই যখন এসে উপস্থিত হতো, তারা প্রত্যেকেই বলতেন সে রাত তারা ওই সেখানে এসে উপস্থিত হলেন। রাত্রে একটা হয়তো অতিথিশালায় বা কারো কোনো পরিচিত কারো বাড়িতে সেখানে তার ঠাঁই হতো। এবং সেখানে তিনি তাকাতেন আকাশের দিকে, আপনা আপনি তার চোখ চলে যেত। সন্ধ্যা তারা সবেমাত্র আকাশে উঠেছে, সেই বিদ্যালয়ের চারদিকে সারি সারি গাছ, তাদের পাতায় এক ফালি চাঁদের মৃদু আলো ঝরে পড়ছে। হয়তো সেই নবাগতকে দু একজন আশ্রমিক, হয় কোনো ছাত্র বা অন্য কেউ বা কোনো শিক্ষক পরিচিত বা সেখানকার কোনো স্থানীয় মানুষ, তিনি এসে তাকে নিয়ে গেলেন একটুখানি পায়চারি করার জন্য। সেখানে তাদের সঙ্গে সামান্য কিছু কথা হলো সেখানে। আর যাই হোক, একটা গান সেখানে হবে, একটা গান সেখানে হতো। আজ মানসের সরোবরে কোন মাধুরীর কমল কানন দোলাও তুমি ঢেউয়ের পরে, তোমার হাসির আভাস লেগে বিশ্ব দোলন দোলার বেগে, উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা। ও চাঁদ তোমায় দোলা দেবে কে, ও চাঁদ তোমায় দোলা। ওই গান ওইটুকু শুনেই একটা ভাব, নবাগতর একটা সুরের অনুরণন তার মনে সৃষ্টি হয়ে গেল। তারপরে সেই শান্ত নির্জনতার মধ্যে ভেসে আসছে দূর থেকে কোনো গান। ও জোনাকি কি সুখে এই ডানা দুটি মেলেছ, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ। তুমি নও গো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ। সত্যি এই ছোট্ট আড়ম্বরহীন বাহুল্যহীন মাটির ঘর, অনেক জায়গায় খড়ের ছাওয়া, পরে বিপদ থেকে আগুন থেকে বাঁচানোর জন্য এই খড়ের চালাগুলো টিনের চালা, তারপর আস্তে আস্তে সেগুলো পাকা ছাদ অনেক পরে। কিন্তু প্রথমে তো মাটির দেওয়া
দেওয়াল মাটির দেওয়া, খড়ের বা টিনের ছাদ, তাই তো ছিল। বাহুল্যহীন, অনাড়ম্বর, অথচ কি পূর্ণ জীবন। আর এই গানের মধ্যে যে ভাবটা আছে, সেটা ধীরে ধীরে সেই নবাগতর মধ্যে প্রবেশ করত। যেন এই বাহুল্যহীন, আড়ম্বরহীন আয়োজনই সেখানে বলছে, তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগো ঋণী কারো কাছে, তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নগো ছোট, জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ। এটি বোধহয় শান্তিনিকেতনের নিজস্ব প্রাণ সম্পদ। সেই যেখানে তারা বসে থাকেন, নবাগত যেখানে এসে বসেন, দূর থেকে এই গান দল আসে, গান গেয়ে ধীরে ধীরে আবার তারা ফিরে যায়। গানের সুর ক্রমশ অস্পষ্ট হতে হতে শেষে একেবারে মিলিয়ে গেল, কিন্তু ভাবখানা রয়ে গেল। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগো ঋণী কারো কাছে, জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ। সকালে সূর্য ওঠার আগেই আবার একটা গানের দল তরুণ কণ্ঠে আরেকটি গান গেয়ে ছাত্রদের ঘুম ভাঙিয়ে দিয়ে তাদের প্রাত্যহিক কর্মে জাগিয়ে দিয়ে চলে যায়। তারা তাদের সেই গান ছুটে আসে, আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো, আমার নয়ন হতে আধার মিলালো মিলালো। তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে, হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো। এই গানে নবাগত জেগে উঠত। সাঁওতাল আদিবাসীরা ওই শান্তিনিকেতনের চারপাশে ছড়িয়ে আছে। তাদের গ্রামে এই শান্তিনিকেতনের ছাত্ররা একটা নৈশ বিদ্যালয় স্থাপন করেছে। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে পুরনোদের সাথে নবাগত সেই গ্রাম পর্যন্ত ঘুরে আসে, তারপর মন্দিরের উপাসনায় যোগ দেয়। মন্দিরটা এমনভাবে তৈরি করা যে চারদিকে থেকে আলো হাওয়া প্রবেশের কোনো বাধা নেই, কোনো বন্ধ দেওয়াল তোলা নেই। এটা একেবারে আশ্রমিক ভাবনার সাথে সাযুজ্যপূর্ণ এই আশ্রমের মন্দিরটি। মন্দিরে প্রবেশ করতেই সে দেখতে পায় সেখানে অন্যান্য ছেলেরা নানা রঙের শাল গায়ে জড়িয়ে, কেউ বা মন্দিরের সিঁড়ির ওপর, কেউ বা ভেতরে শ্বেত পাথরের মেঝের উপর ধ্যানস্থ হয়ে বসে আছে। আজকাল আমরা যে দেখি একটা সাদা শালের চল উঠেছে, এটা অনেক পরের আড়ম্বর। আগে কিন্তু যে যেমন পেত, লাল নীল সবুজ হলুদ যার যেমন রং, সে নানা রঙের ফুলের তোড়া ফুটে উঠত। কিন্তু যেটা ছিল, সবাই আশ্রমে ওই মন্দিরে আসতেন এবং এসে প্রথমেই ধ্যানস্থ হয়ে বসে, এই ধ্যানে সবাই বসতেন। এর একটা আলাদা তাৎপর্য আছে। প্রথমে একটা প্রার্থনা সঙ্গীত হতো, তারপর সবাই সমবেত কণ্ঠে একটি সংস্কৃত মন্ত্র আবৃত্তি করতেন। মন্ত্রটি শেষ হলে ওম শান্তি 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 উচ্চারিত হতো। আর এই যে বিদ্যালয়ের, ব্রহ্মচর্য বিদ্যালয় বা বোলপুরের এই বিদ্যালয়টি শান্তিনিকেতনের,
সেইখানকার ছাত্রদের কণ্ঠে সংস্কৃত মন্ত্রের আবৃত্তি শোনার স্মৃতি কিন্তু সহজে ভোলার নয়। প্রথম শোনার সেই সজীবতাকে যদি কেউ ধরে রাখতে পারে, তবে সেই মন্ত্রের ধ্বনি জীবনকে নিয়ে সিদ্ধির দিকে তাকে উদ্দীপ্ত করে তুলতে থাকে। মন্ত্রোচ্চারণের উদাত্ত সুরে যেন তরুণ জীবনের আকাঙ্ক্ষার গভীরতা ধ্বনিত হয়ে প্রভাতের বায়ুকে পরিপূর্ণ করে তোলে। শুনতে শুনতে নবাগত এক অবর্ণনীয় আনন্দ অনুভব করে। মন্দিরে কোনো বিগ্রহ নেই, কোনো বেদি নেই, কারণ আশ্রমের প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একথা ঘোষণা করে গেছিলেন যে শান্তিনিকেতনে কোনো বিগ্রহের পুজো হতে পারবে না এবং কোনো ধর্মবিশ্বাসের নিন্দে করা চলবে না। তিনি স্পষ্ট ভাষায় লিখে বলে গেছেন, এইরূপ উপদেশাদি হইবে যাহা বিশ্বের স্রষ্টা ও পাতা ঈশ্বরের পূজা বন্দনাদি ধ্যান ধারণার উপযোগী হয় এবং যদ্বারা নীতি ধর্ম উপচিকিৎসা এবং সর্বজনীন ভাতৃভাব বর্ধিত হয়। কেবলমাত্র প্রার্থনা এবং একজন অধ্যাপকের ভাষণ দিয়ে মন্দিরের সংক্ষিপ্ত অথচ মনজ্ঞ উপাসনা শেষ হলো। তাতে নিষ্ঠার কিন্তু কোনো অভাব ছিল না। মন্দিরের চারপাশে অনেক গাছ, গাছের আবরণ ভেদ করে স্বচ্ছ সূর্যালো মন্দিরে এসে প্রবেশ করত। বাইরে পাখির কুজন শোনা যাচ্ছে, দূর থেকে ভেসে আসছে ঘুঘুর ডাক। সারাদিন বিদ্যালয়ের অনেকের সাথে নবাগতর পরিচয় হয়, অধ্যাপকদের সাথে, তার সমবয়স্ক সহপাঠীদের সাথে, বড়দের সাথে, ছোটদের সাথে, এবং অনেকের গানও সে শোনে। কবির রচিত সঙ্গীত এখানকার বিদ্যালয় জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে। নতুন সঙ্গীত রচিত হলেই আর সে সময় কবির ভাতৃপৌত্র মানে ভাইপো দীনু ঠাকুরের কাছে পৌঁছে যেত, তিনি ছেলেদেরকে গান শিখিয়ে দিতেন। ছাত্রদের উপর তার ছিল অপরিমিত প্রভাব। বিশেষ ক্ষমতার অধিকারী না হলে সঙ্গীতের মর্মার্থ অন্যের মনে সঞ্চার করে দেওয়া সম্ভব নয়। পরবর্তীকালে আরো কয়েকজন দিকপাল এমন মানুষ এসেছিলেন, যেমন শৈলজা বাবু, এরকম আরো অনেকে। তারা রবীন্দ্রনাথের গান সেখানকার ছাত্রদের মনে অপূর্বভাবে গেঁথে দিতেন। গেঁথে দেওয়া কথাটাকে এখানে গান শেখাতেন না, গানটাকে তারা ছাত্রদের অন্তরে যেন বপন করতেন, ছাত্র ছাত্রী উভয়। শুক্লপক্ষের জ্যোৎস্না রাতে সন্ধ্যাবেলায় বেরিয়ে ছাত্র এবং অধ্যাপকরা মিলে বিদ্যালয় থেকে মাইল খানেক দূরে একটা জায়গায় হাঁটতে হাঁটতে চলে যায়। জায়গাটি গাছের ছায়ায় ঢাকা। সকলে গোল হয়ে সেখানে বসে, ছেলেরা গান গায়। একজন অধ্যাপক একটা গল্প বলেন যে নবাগত, তাকে জিজ্ঞেস করা হয়, কিছু তাকে বলতে বলা হয়। চাঁদের আলোর মন্ত্রে সমস্ত পল্লী প্রকৃতি নিষ্পন্দ হয়ে পড়ে থাকে। সেই অবারিত প্রান্তরের উপর দিয়ে সদলে অধ্যাপকদের পেছন পেছন ছাত্রের দল আবার আশ্রমে ফিরে আসে। এই যে আশ্রমের যারা একবার আসেন, তাদের মন সেখানেই পড়ে থাকেন। আসলে এই উদার নক্ষত্র খচিত আকাশের নিচে
সেই দিগন্ত প্রসার উন্মুক্ত প্রান্তরের মধ্যে, যেখানে দাঁড়িয়ে মনে হয় যেন পৃথিবীর শীর্ষ দেশে সে দাঁড়িয়ে আছে। সেখানেই মানুষের অশান্ত আত্মার জন্য শান্তির নীড় রচিত হয়ে আছে। কোনো রাত্রিতে হয়তো চারদিকের শান্ত দৃশ্যপটের ওপর শান্ত শুভ্র জ্যোৎস্নার আলো ঝরে পড়ছে। উন্মুক্ত প্রান্তরের ওপর দিয়ে মাইলের পর মাইল হেঁটে গেলেও দৃষ্টি কোথাও বাধা পায় না, ব্যাহত হয় না। এখানে সেখানে শুধু চোখে পড়ে সাঁওতালদের এক একটি পরিচ্ছন্ন গ্রাম, আর তার চারদিকে কয়েক খণ্ড শস্য ক্ষেত, অঞ্চলের অধিদেবতার অঙ্গুলি সংকেতের মতো দূর দিগন্তে দাঁড়িয়ে থাকে একগুচ্ছ তাল গাছ। তারা যেন বাইরের নির্বিচার কৌতূহলকে দমন করার জন্যই উদ্যত হয়ে আছে। আশ্রমে বাস করতে করতে প্রতিষ্ঠাতার আদর্শে অনুপ্রাণিত হতে পারলে এ কথাও অনুভব করা যায়, আশ্রমের নিশ্চল শান্তি মহর্ষি দেবেন্দ্রনাথের মনের পরিপূর্ণ প্রশান্তি থেকেই জাত। এই মানসিক প্রশান্তি কবিকেও বিশিষ্টতা দিয়েছে। প্রত্যুষে এবং সন্ধ্যায়, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যখন ঘণ্টাধ্বনি শুনে ছাত্ররা এসে মৌন প্রার্থনার জন্য সমবেত হয়, তখন সমস্ত আশ্রমটিকে পরিব্যাপ্ত করে এক অতি আশ্চর্য শান্ত এবং সুন্দর নীরবতা বিরাজ করে। এমনই চমৎকার করে এর বর্ণনা দিয়েছেন পিয়ার্সি। দিনের সেই প্রথম প্রহরে পূর্বাচলের আলো ফুটবার অনেক আগে সেই নীরবতা এমন গভীর হয়ে ওঠে যেন মনে হয় সূর্যোদয়ের প্রাত্যহিক মহিমা দেখার জন্য সময় যেন নিস্পন্দ হয়ে প্রতীক্ষা করছে। তো বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ কর মহোজ্জ্বল আজ হে বরপুত্র সংঘ বিরাজ হে। এসো কর্মী, এসো জ্ঞানী, এসো কল্যাণ ধ্যানী, এসো তাপস রাজ হে। সবাইকে আহ্বান করছে এই শান্তির কেতন। এসো হে ধী শক্তি সম্পদ মুক্ত বন্ধ সমাজ হে। এই আশ্রমের শিক্ষা, এটা হয়তো মনে হতে পারে, প্রথম দিকে হয়তো অনেকের এমনই মনে হয়েছিল যে ছাত্রদের চারপাশ থেকে বিচ্ছিন্ন এবং বিষয়ে বিরাগী করে তুলতে পারে। তার ফলে আধুনিক জগতের বিদ্যালয় থেকে বেরিয়ে যে কঠিন সংগ্রামে তাকে অবতীর্ণ হতে হয়, তার পক্ষে এখানকার ছাত্রেরা অনুপযুক্ত হয়ে পড়বে। কিন্তু আধুনিক জগতের পক্ষে অত্যাবশ্যক যে মানসিক প্রশান্তি, সেটা কিন্তু ছাত্ররা এখান থেকেই অর্জন করতে পারে। মানসিক প্রশান্তি যার আছে সে নতুনকে সহজেই গ্রহণ করতে পারে, আর যার মানসিক প্রশান্তি নেই সে সহস্র উপকরণের মধ্যে থাকলেও হৃদয়ে কিছুই সে ধরতে পারে না, কি কাউকেই সে তেমনভাবে বরণ করতে পারে না। নানা প্রকার চিত্ত বিক্ষেপের মধ্যেও জীবনকে সমন্বিত করে একটা বিশাল লক্ষ্যের দিকে যে যাত্রা, সেই যাত্রা পথে এই মানসিক প্রশান্তি পরম পাথেয়। বাস্তব ক্ষেত্রে এই শিক্ষারীতির পরীক্ষা নিরীক্ষা কি পরিমাণে সফল হবে বা হয়েছে, সেটা কিন্তু আজকে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুর্ভাগ্য এটা এই যে কথা দিয়ে শুরু করেছি আমরা, যেমন রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের অন্যান্য সব কিছুকেই আমরা নষ্ট করে ফেলেছি, তার এই শিক্ষা ব্যবস্থাকেও আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি। একটা আধুনিক রীতি সেখানে প্রচলন করে এই শিক্ষার মহান আদর্শকে নষ্ট করতে আমাদের এতটুকু বাধেনি। যাই হোক,
এই আদর্শের প্রকৃত রূপ এবং কি উপায়ে ছাত্র শিক্ষকরা ব্যবহারিক এই আদর্শ সিদ্ধির সাধনা করেছে, সে কথা যদি আমরা একটু সেই সময়কার বর্ণনা থেকে পাই, তাহলে এর মর্মটাকে আমরা বুঝতে পারব। আসলে এই শান্তিনিকেতন প্রথমে ছিল উন্মুক্ত প্রান্তরের মধ্যে দস্যু অধ্যুষিত একটা নির্জন স্থান। এটা আমরা সবাই জানি, নানা লেখা থেকে পড়েছি। এই পথ দিয়ে যেতে যেতে মহর্ষি দেবেন্দ্রনাথ এখানে এসে উপস্থিত হন। এই জায়গাটি তার এত ভালো লেগে গেল যে গাছের তলায় তাঁবু খাটিয়ে তিনি বাস করতে লাগলেন। শূন্য এই প্রান্তরের মধ্যে মাত্র 3টি গাছ। মাঝে মাঝে এখানে এসে সপ্তাহের পর সপ্তাহ তিনি ঈশ্বর চিন্তা অতিবাহিত করতেন। গাছ 3টি অনেক দিন বেঁচে ছিল, আর তাদের সামনে পশ্চিম দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আসছিল নির্জন প্রান্তর। আজ তার এক ছিটেও অবশিষ্ট নেই। একটা পাথরের ফলক দেখে মহর্ষির সাধনার এই পীঠস্থানটিকে চেনা যায়। ঈশ্বর চিন্তায় রত মহর্ষির মনকে পরিপূর্ণ করে যে মন্ত্র উদ্গত হয়েছিল, সেই মন্ত্রটি এই ফলকে উৎকীর্ণ রয়েছে। তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। মহর্ষি স্মরণ অথবা অন্যান্য আশ্রম বন্ধুদের স্মৃতিকথা উপলক্ষে ছাত্ররা আজও এই গাছের তলায় সমবেত হয়। এখানে অনুষ্ঠিত শেষ যে সভা, সেখানে কিন্তু উপস্থিত হয়েই তারপর একজন আশ্রমিক সেখান থেকে ছুটি পান, এবং সেখানে এই যে বাইরের সভা, গাছের তলায় আকাশের নিচে এই যে সভা, এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। শুধু বর্ষাকাল ছাড়া এখানকার ক্লাসগুলো গাছের তলায় বা বারান্দায় হয়। ছেলেরা প্রায় প্রতি সন্ধ্যাবেলায় কোনো না কোনো প্রকার বিনোদনের আয়োজন করে। প্রথম দিকে ছেলেরাই ছিল, পরবর্তীকালে অনেক পরে কিছু মেয়ে শিক্ষার্থী, ছাত্রীরা সেখানে আসেন। সেখানে সন্ধ্যাবেলায় কোনো না কোনো প্রকার বিনোদনের আয়োজন হতো। সেখানে সামান্য আয়োজন, কোনোদিন সার্কাস, সেটা ছাত্রদেরই তৈরি করা সার্কাস, মানে বাইরের কোনো সার্কাস নয়। সেখানকার ছেলেরাই, ছোট ছোট ছেলেরাই তাদের মনের আনন্দে তারা সার্কাস দেখাচ্ছে। তারা নিজেদেরই রচিত কোনো নাটক, সেখানে অধ্যাপকদেরও নিমন্ত্রণ থাকে। হ্যাঁ, এবং সেখানে এই পিয়ারসন একটা চমৎকার নাটকের কথা জানিয়েছেন, বলছেন লাদামের কথা। এটা ছোট ছেলেরা সে সময় কীরকম কল্পনা শক্তিকে কাজে লাগাতেন, আর এই ছোটদের কল্পনা শক্তিকে উৎকর্ষ সাধন করানোর জন্য, তাদেরকে আরও বাড়িয়ে দেবার জন্য রবীন্দ্রনাথের একটা ভীষণ তার প্রযত্ন ছিল। তিনি চাইতেন ছেলেদের কবিত্ব শক্তি, প্রাণ শক্তি এবং কল্পনা শক্তি, এই 3 শক্তির জাগরণ ঘটাতে। এবং এই যে লাদামের কাহিনী যেটা আমরা বলবো, সেটা ছাড়াও কিন্তু তার অনেক পরে অনেকেরই কিন্তু নিজেরাও এবং অন্যদের এরকম ছোট ছোট কল্পনা শক্তি দিয়ে নাটক করার কথা, ভাবার কথা তারা দেখেছেন। লাদামের কথা বলছে, লাদাম মানে তারা করছে ছেলেরা সম্পূর্ণ তাদের ছাত্রাবাসটাকে নিয়ে, তার আশপাশের পুরো জায়গাটা ঘিরেই তাদের নাট্যমঞ্চ। হ্যাঁ, এবং সেখানে বলছে যে আশপাশের যত গাছ, যত টিলা, সব লাদামের যুদ্ধক্ষেত্র আর জয়ভূমি। আর আবার ছোট্ট ছেলে 2জন, তারা ওই যে মাঠের মধ্যে পিঁপড়ের ঢিবি দেখিয়ে বলছে, এগুলো হচ্ছে, দেখো এগুলো হচ্ছে লাদামের দুর্গ, আর পিঁপড়েরা হচ্ছে তার অগণিত সৈন্য। কল্পনা শক্তির কি অপূর্বতা! মানে একদম বড় থেকে ছোটরা সবাই এই নাটকের সাথে মিশে গেছে। আর শুধু তারা মিশেছে, তাদের কল্পনা মিশেছে তা নয়, চারপাশে যা কিছু আছে, গাছপালা,
বাড়ি ঘর, উই, ডিবি, পিঁপড়ের গর্ত, নুড়ি পাথর, সব সব তাদের ওই নাটকের অংশ হয়ে গেছে। এই যে আদর্শ নিয়ে বিদ্যালয়টি গড়ে উঠছে বা উঠে চলেছে সেই সময় বা উঠেছে, তার পক্ষে এই বিশেষত্বটা ভীষণ গুরুত্বপূর্ণ। যে খবরগুলো শিশুরা সুবিধে মতো ভুলে যায়, পরীক্ষা পাশের চিন্তাও যেগুলো তাদের ধরে রাখতে পারে না, সেগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার অর্থ কিন্তু শিক্ষা নয়। শিশুর প্রবণতা অনুযায়ী তাকে বিকশিত হতে দেবার সুযোগটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। শিশুর বয়স যত কম থাকে তার সৃজনী শক্তির প্রকাশ তত বেশি হয়। এটা রবীন্দ্রনাথের থেকে ভালো আর কেউ বোঝেননি। এবং তার ফলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রাহু যখন একটা শিশুকে বা একটা বালককে আস্তে আস্তে গ্রাস করতে থাকে, তখন তার সহজাত সৃজনী শক্তি হারিয়ে সে তখন পরীক্ষার্থী তৈরি হিসেবেই তার পরিচয় এসে যায়। শিশুর মনে যখন কোনো কল্পনার উদয় হয় এবং সে তাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে, তখন তার মধ্যে নিশ্চিত একটা সজীবতা থাকে, একটা স্বতঃস্ফূর্ত এবং প্রকৃত সৃষ্টির আনন্দে পরিপূর্ণ। অতি অভ্যাসের অসারতায় নিতান্ত জড়পিণ্ড না বনে গেলে এই শিশুদের সার্কাস দেখে, তাদের নাটকের এই অপূর্ব উপাদান দেখে আনন্দ পাবে না, এমন লোক কিন্তু এই সংসারে বিরল। ছেলেরাই, রবীন্দ্রনাথ বলতেন, ছেলেরাই নিজেদের চরিত্র নিজেরাই গঠন করবে। এই আদর্শটি এই বিশ্ববিদ্যালয়ের বিধানের মধ্যে ছিল। সেটা হলো ছাত্রদের প্রবর্তিত বিচার স্বভাব। এটা আর কোথাও নেই, যেটা কেবলমাত্র এই বিশ্ববিদ্যালয়, এই বিদ্যাঙ্গনের, এই বিশ্ববিদ্যা প্রাঙ্গণের একটি অবিচ্ছেদ্য অংশ। এই সময় ছাত্রদের ছোট ছোট অপরাধের শাস্তি বিধানের জন্য ছাত্ররাই আইন কানুন তৈরি করে। বিদ্যালয়ের অধিকাংশ নিয়ম শৃঙ্খলা এই বিচার সভার কর্তৃত্বাধীনে পরিচালিত হয়। এটা বড় কম কথা নয়। মাঝে মাঝে ন্যায় বিচারের মাত্রা ছাড়িয়ে গেছে এমন প্রমাণের অভাব নেই, সেটাও হয়েছে। কিন্তু তবু অপরাধীর দণ্ডবিধান সম্পর্কে ছাত্রদের মনে কোনো অভিযোগ নেই, কারণ তারাই নিয়ম প্রবর্তন করেন, তারাই বিচার সভা চালান, তারাই দণ্ডবিধান করে, তারাই দণ্ডপ্রাপ্ত হন। ফলে এই বিষয় তো বটেই, অন্য সব বিষয়েও স্বায়ত্ত শাসনের পরায়ত্ত সুশাসনের চেয়ে ভালো মনে করা হয়। এটা কিন্তু স্বায়ত্ত শাসনকে পরায়ত্ত সুশাসনের চেয়ে ভালো মনে করা হয়। এই শিক্ষাটা রবীন্দ্রনাথ দিয়ে গেছিলেন। বিদ্যালয় জীবনের পক্ষে অপরিহার্য যেসব বিষয় আছে, সেসব বিষয়ের সবগুলি সম্বন্ধেই দৃষ্টি রাখার জন্য তৈরি হয়েছে বিভিন্ন ছাত্র সম্মিলনী। একবার সেখানে ছাত্ররা ঠিক করলো যে রান্না বাড়া, কাপড় কাচা, জাল তোলা, বাজার করা ইত্যাদি সব তারা নিজেরাই করবে এবং সমস্ত কায়িক পরিশ্রমের কাজ তারা করবে এবং আশ্রমের সব রকম কাজের দায় তারা তুলে নেবে এবং সেখানে অন্য কারো সাহায্য তারা নেবে না এবং অধ্যাপকদের সাহায্য নিয়েই, তাদের সাহায্যেই তারা এই সব কাজ করবে। এই প্রয়াস যদিও 1 মাসের বেশি চালানো সম্ভব হয়নি, তবু সেই ভারী বোঝার কাজ করার জন্য কিন্তু মনে রাখতে হবে এই 1 মাস বাইরের কোনো লোক ছিল না। সেই সময়টা ছিল বছরের মধ্যে সবচেয়ে গরমের সময়। ছেলেরা তবু ট্রোজানের মতন অমানুষিক পরিশ্রম করেছে। একথা অনেক প্রাক্তন আবাসিক আশ্রমিকদের কাছে আমরা শুনেছি। ছেলেদের লেখা গল্প, কবিতা এবং অন্যান্য রচনায় সমৃদ্ধ হয়ে প্রত্যেক মাসে অনেক কবিতা বেরোতো। সবগুলো যে নিয়মিত ছিল বা সবসময় বেরোতো তা নয়, বেরোতে অনেক দেরি হতো। কিন্তু একটা কথা না বললে পাবো না, হয়তো কোনোটার একটা সংখ্যাই সারা বছরে বেরিয়েছে, কিন্তু বার্ষিক সময়টা, সেই সময় তাদের
উৎসাহ দেখার মতন। হ্যাঁ, সেই ঘটা করে সেই উৎসব প্রতিপালিত হতো। উৎসবের জন্য ছাত্রাবাসের কোন একটা ঘরকে ব্যবহার করা হতো, ঘরটা গাছপালা দিয়ে সেই গৃহটাকে সাজানো হতো। পদ্ম ফোটার সময় যদি উৎসব হতো তাহলে সবার জায়গাটা পদ্মের কুড়ি আর ফোটা ফুলে ভরে যেত। একজন যে কোনো অধ্যাপককে সভাপতি মনোনীত করা হতো, তার বসার একটা আশ্রম তৈরি হতো। হ্যাঁ, এবং তাকে মাল্যভূষিত করে মাথায় একটা ফুলের মুকুটের মতন পরিয়ে দিয়ে তাকে সভাপতি হিসেবে বরণ করা হতো। এবং সেখানে ওই বিভিন্ন পত্রিকা, যে কথা বললাম, কোনটা হয়তো বছরে একটা সংখ্যাই বেরিয়েছে, হ্যাঁ, তাদের একটা প্রতিযোগিতা শেষ হতো, বার্ষিক সংখ্যাটা কার কেমন হবে, কত ভালো হবে। অবশ্য আরেকটা বিষয় সবার বেশি নজর থাকতো বেশি, পত্রিকার চেয়েও উৎসব প্রাঙ্গণ কত সুন্দর করে সাজানো যায়। আর সেখানে জলযোগ গরমের সময় হতো, তো ওই জলযোগ হতো বরফ দেওয়া শরবত দিয়ে। সবার কার্যসূচিতে থাকতো সম্পাদকের বাৎসরিক প্রতিবেদন আর ছাত্রদের স্বরচিত গল্প, কবিতা, অন্যান্য রচনা। হ্যাঁ, ছবি আঁকা হতো, মাঝে মাঝে প্রদর্শনীর ব্যবহার হতো। সভার শেষে যদি স্বয়ং রবীন্দ্রনাথ উপস্থিত থাকতেন সেই সভায়, তাহলে তো 16 কলার উপর 18 কলা। হ্যাঁ, তিনি সেই সমস্ত লেখাগুলো নিয়ে বুঝিয়ে দিতেন কি করে আরেকটু ভালো লেখা যায়। হ্যাঁ, এবং ছাত্রদেরকে, ছেলেদের ভাবনাকে তিনি খুব উস্কে দিতেন, উৎসাহিত করতেন। এমন 2-4 জন ছাত্র সে সময়কার ছিলেন যারা ওই অধিবেশনের, ওই বার্ষিক অধিবেশনের ছবি এঁকেই বা কোনো পত্রিকাতে ছবি এঁকেই পরবর্তী সময়ে জাত শিল্পী রূপে পরিগণিত হয়েছেন। একজন তো মুকুল দে, যার কথা আমরা সবাই জানি। মাঝে মাঝে আনন্দ করার জন্য বাইরে বেরিয়ে আসার ব্যবস্থা ছিল, কোনো নদীর ধারে গাছের তলায় রান্নার ব্যবস্থা। ছাত্রদের সঙ্গে অধ্যাপকরা বেরিয়ে আসতেন এবং সেখানে এই ছাত্র আর অধ্যাপকের মধ্যে সম্পর্কটা অত্যন্ত দৃঢ় হয়ে উঠত এবং ছাত্রদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে তাদের একটা নিবিড় যোগাযোগ, একটা আত্মীয়তা তৈরি হয়ে যেত। ফুটবল ছিল আশ্রমের সবচাইতে প্রিয় খেলা। প্রচুর খোলা জায়গা, চারদিকে বিভিন্ন বয়সের ছেলেরা সেখানে খেলছেন, মাঠের কোনো অকুলান নেই। হ্যাঁ, এবং অবিশ্রাম বর্ষণের মধ্যেই তারা খেলছে। আর বৃষ্টি পড়া মানে কি আনন্দ, যে যেখানে আছে সব ছুটে বেরিয়ে আসতো। হ্যাঁ, বৃষ্টির মধ্যে চুপচুপে ভিজে ফিরে আসার, গান গাইতে গাইতে ফিরে আসার একটা চমৎকার আনন্দ ছিল। বৃষ্টিতে ভেজেনি, চুপচুপে হয়ে ভিজে আশ্রমে ফিরে আসেনি। হ্যাঁ, আর এমন অভিজ্ঞতা কারণ আকাশে মেঘ ঘলিয়ে এলেই একটা আনন্দের সাড়া পড়ে যেত সবার মনে, কারণ ধারা জলের স্নানের সম্ভাবনা, তার আনন্দ যে অপরিসীম। আশ্রমে খুব বেশি ছাত্র তো প্রথম দিকে ছিল না, সর্বসকলে 20-30 বড় জোরে। এবং এই তাদের যারা ছোট, তাদের দায় ভার নিতেন আশ্রমের অধ্যাপকের স্ত্রীরা। তারা ওই 10 জন করে তাদের বাড়িতে এক সপ্তাহ করে রাখতেন। তারাই আশ্রমের অধ্যাপক জননীরা, অধ্যাপকের স্ত্রীরাই আশ্রম জননী হিসেবে 10 জন করে বালকের দায়িত্ব নিতেন এক সপ্তাহ পরে আবার 10 জন বালক তাদের কাছে আসতেন। তারাই তাদের জন্য রান্না করতেন, তারাই খাওয়াতেন, তারাই যত্ন করতেন। মার স্নেহ, অনেক ছোট ছোট ছেলেরা যারা ঘর ছেড়ে এখানে এসেছে, এটা তো একটা আশ্রমিক জীবন, এই মাতৃস্নেহ তারা পেতেন অধ্যাপকদের স্ত্রীর কাছ থেকে। অধ্যাপকরা তারা ছিলেন দাদা বলতেন, দাদা দিদির সম্বন্ধ। এখানে যত বড়ই হোক না কেন, কিংবা হোক না যতই বৃদ্ধ, সবাই দাদা, সবাই দিদি।
আর এখানকার বেতন ছিল সবার সমান, অবশ্য কেউ কেউ একটু ছাড় পেত। আর এই পুরো দায় ভারটা কিন্তু রবীন্দ্রনাথ বহন করতেন। ফলত আমরা সবাই জানি এই বিশাল বোঝা, আশ্রমের বোঝা বয়ে বেড়াবার জন্য অনেক বয়স পর্যন্ত তাকে দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয়েছিল, হাত পাততে হয়েছিল নানা জনের কাছে আশ্রমকে ব্যয়ভার চালানোর জন্য। আর নিজে তো সর্বশান্ত হয়ে গেছে, নিজের যা ছিল বিয়ের বোতাম থেকে নোবেল পুরস্কারের টাকা সবই তিনি আশ্রমের জন্যই দান করে দিয়েছেন। পশ্চিম দেশবাসীর কাছে আশ্রমের এই যে বাইরের যে রূপটা, এটা দারিদ্র্য সূচক বলে হয়তো মনে হতো সেই সময়। কারণ ভারতবর্ষের শিক্ষাকে মূল লক্ষ্য, যেখানে শিক্ষাকে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলে গ্রহণ করা হয়েছে, সেখানে তার চিরাচরিত আদর্শ হলো দারিদ্র্য। সুনিপুণ এবং মূল্যবান যন্ত্রপাতির প্রতি গুরুত্ব পশ্চিমের শিক্ষায়তনগুলোকে বিশিষ্টতা দিয়েছে, সেটা ক্রমশ আমাদেরকেও গ্রাস করেছে। ভারতবর্ষে প্রথমে কিন্তু এই আদর্শ ছিল না, এটা ভারতবর্ষের আদর্শ ছিল না। শান্তিনিকেতনও এই আদর্শ গ্রহণ করেনি। অনাড়ম্বর জীবনযাত্রা ভারতবর্ষের প্রকৃত শিক্ষার সর্বশ্রেষ্ঠ উপাদান বলেই স্বীকৃত, এবং সেই ভাবধারাই ব্রহ্মচর্য আশ্রম মনে প্রাণে গ্রহণ করেছিল। ছাত্রদের দৈনন্দিন ব্যবহারের জন্য যে ঘরগুলো ছিল, সেগুলো ছিল বিশেষভাবে অনাড়ম্বর। ছাত্রাবাসগুলো নিচে খড়ের চালা, সেটা আগেই বলেছি। পরে আস্তে আস্তে সেগুলো টিনের চালা হয়, আরও অনেক পরে একটি দুটি পাকা বাড়ি সেখানে হয়। সকালবেলা সূর্যোদয়ের আগেই বৈতালিকের দল কবির রচিত একটি গান গেয়ে ছেলেদের জাগিয়ে দেয়। শুধু ছেলেদের কেন, তাদের গানে সমগ্র পল্লীবাসীও জেগে উঠত সেখানে। তোমার আনন্দ ওই এলো দ্বারে, এলো 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 গো, ও গো পুরবাসী, বুকের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো, পথে সেচন করো গন্ধ বাড়ি, মলিন না হয় চরণ তারি, তোমার সুন্দর ওই এলো দ্বারে, এলো 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 গো, ব্যাকুল হৃদয় খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো ফেলো গো, তোমার সকল ধন যে ধন্য হলো হলো গো, বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খোলো গো, হ্যারো রাঙা হলো সকল গগন, চিত্ত হলো পুলক মগন, তোমার নিত্য আলো এলো দ্বারে, এলো 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 গো, তোমার পরাণ প্রদীপ তুলে ধরো ওই আলোতে জেলে গো। তারপরে মাঠের নানা জায়গায় কুয়ো, ঘুম থেকে উঠেই ছেলেরা সেসব কুয়োতে প্রাতঃ স্নান করে নেয়। স্নানের পর মৌন প্রার্থনা। এই মৌন প্রার্থনার একটা বিশিষ্টতা শান্তিনিকেতনের। সেখানে এই মৌন প্রার্থনার জন্য কম করে 15 মিনিট বরাদ্দ থাকত। ছাত্ররা হয় বাইরের গাছের তলায়, না হয় সকালের আলোতে খোলা মাঠে গিয়ে তারা বসে। তারপর উঠে এসে সমবেত কণ্ঠে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নির্বাচিত উপনিষদের একটি সংস্কৃত মন্ত্র আবৃত্তি করে। কিছু জলযোগের পর প্রায় 7টায় ক্লাস আরম্ভ হতো। আমি সেই সময়ের কথা বলছি, হ্যাঁ, আজ থেকে বহু বছর আগে। ক্লাস ঘর নেই, ক্লাসগুলো হয় খোলা মাঠে, না হয় কোনো দালানের বারান্দা। এটা এখনো আছে। 11:30টায় দুপুরের খাওয়া, তারপর যতক্ষণ দুপুরের রোদ থাকে ছেলেরা যে যার ঘরে বসে পড়া তৈরি করে। অধ্যাপকরা, শিক্ষকরা তাদের সঙ্গে থেকে প্রয়োজন মতন সাহায্য করেন। বিকেলের ক্লাস 2টোর পর থেকে আর শুরু হয়ে 4টে-5টা পর্যন্ত চলে। বিকেলে ঠান্ডা পড়ে এলে আবার ফুটবল খেলা। কোনো ছাত্র বেড়াতেও চলে যায়। সূর্যাস্তের পর আবার 15 মিনিট মৌন হয়ে থেকে তারা সন্ধ্যা উপাসনার মন্ত্র আবৃত্তি করে। কিছু ছাত্র একটা নৈশ বিদ্যালয়ে পড়াতে যায়, একটু বড় ছাত্র যারা। এই বিদ্যালয়টি
আশ্রমের ভৃত্য এবং আশেপাশে গ্রামবাসীদের জন্য খোলা হয়েছিল। রাত্রিতে খাবার আগেকার 1 ঘন্টা, খাবার আগের 1 ঘন্টা যে কোনো ছাত্রদের কাছে চরম আনন্দের, কারণ ওটা হচ্ছে বিনোদন পর্ব। ওই পর্বে একজন কোনো অধ্যাপক হয় কোনো গল্প বলবেন, কখনো ম্যাজিক লণ্ঠন জ্বালিয়ে ম্যাজিক দেখানো হবে, কখনো আবার ছেলেরা নিজেদের কোনো অনুষ্ঠানের আয়োজন করে। শুতে যাবার ঘন্টা পড়ে প্রায় রাত 9টায়। 9:30টার মধ্যে ছাত্রদের সবাই ঘুমিয়ে পড়তো। জ্যোৎস্না রাত্রিতে অবশ্য বড় ছাত্ররা যারা একটু উঁচু ক্লাসের আদ্য বিভাগে, তারা চলে যায় মাঠের গাছতলায়, সেখানে গভীর রাত পর্যন্ত সেখান থেকে গানের সুর ভেসে আসে। হ্যাঁ, সেটা শোনা যায়। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে। এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতাল সমীরণে। বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক থাকতেন না, ছিলেন না। প্রথম দিকে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। ব্যবস্থাপনার ভার অধ্যাপকদের নির্বাচিত একটা কর্মসমিতির উপরে। এই সমিতি একজন সদস্যকে 1 বছরের জন্য কর্মসূচি রূপে নির্বাচন করতেন। তারপরেই তার উপরেই কার্যত বিদ্যালয় পরিচালনার ভার থাকতো। হ্যাঁ, প্রত্যেক বিষয়ের একজন অধ্যাপক পাঠ সমিতির পরিচালক নির্বাচিত হতেন। তিনি অন্যান্য অধ্যাপকদের সঙ্গে পরামর্শ করে পাঠ্যক্রম বা শিক্ষণ পদ্ধতি তৈরি করতেন এবং প্রত্যেক অধ্যাপকের নিজস্ব অভিপ্রায় অনুসারে এবং প্রত্যেক অধ্যাপকের নিজস্ব পদ্ধতি অনুসারে সেই পাঠ্যক্রম রচনার স্বাধীনতাটা থাকত। রবীন্দ্রনাথ এই অবাধ স্বাধীনতা দিয়েছিলেন অধ্যাপকদের, দিয়েছিলেন ছাত্রছাত্রীদের। কবি যদি আশ্রমে উপস্থিত থাকতেন তবে কর্মসমিতির অধিবেশনে তিনি সভাপতিত্ব করতেন, অধ্যাপনার কাজও তিনি যোগ দিতেন। সন্ধ্যাবেলার বিনোদন পর্বে ঘরোয়া পরিবেশে তিনি যখন নিজের রচনা পাঠ করতেন তখন তার প্রভাব সবচাইতে বেশি অনুভূত হতো। অভিনয়ের সময় ছেলেদের তিনি যে শুধু অভিনয়ই শেখাতেন তা নয়, তার নিজের রচিত গান কি করে গাইতে হয় সেটাও তিনি শেখাতেন। আর নিজেদের ছাত্ররা যাতে নিজেদের সব ব্যাপার, সমস্ত কাজ তারা পূর্ণ দায়িত্ব নিয়েই করতে পারে, নিজেরাই নিজেদের সব কাজ দায়িত্ব নিয়ে করতে পারে এবং সেই জন্য ছাত্রদের উপর বহুল পরিমাণে বিশ্বাস রাখা হতো। ফলে তাদের যেমন নিজস্ব সংগঠন ছিল এবং আশ্রম জীবনের অপরিহার্য কোনো প্রশ্নের সমাধানের জন্য থাকতো ছাত্র সমিতি। সবচেয়ে বড় কথা যেটা এখন বলতেই হবে, হ্যাঁ, এই মানে দুর্নীতির যুগে, শিক্ষা দুর্নীতির যুগে এটা মানে ভালো করে শোনার, যে পরীক্ষার সময় ছাত্রদের সততার উপর আস্থা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। নানা অবস্থায় বসে ছাত্ররা পরীক্ষার প্রশ্নের উত্তর লিখত। সে সময় হ্যাঁ আমরা শুনেছি অনেকে উঁচু গাছের 2টো শাখার সংযোগস্থলে বসে সেখানে বসে বসে পরীক্ষা দিত। কখনো কখনো ছাত্ররা হয়তো কেউ এক আধজন কখনো হয়তো সেই বিশ্বাসের অপব্যবহার হয়তো বা করেছে, কিন্তু অধিকাংশ এবং প্রায় সময়ই আমরা এটা দেখেছি, মানে অতীতের অভিজ্ঞতা তাদের কাছ থেকে এটা আমরা শুনেছি বা তারা সবসময় সেই আশ্রমকে যারা পড়েছেন প্রাচীন তারা বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বাস করার জন্যই ছাত্ররা সেই বিশ্বাসের উপযুক্ত হয়ে উঠত। আর এর ফলে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে উঠত, এতে কোনো সন্দেহ ছিল না। প্রাক্তন ছাত্ররা নানাভাবে বিদ্যালয়ের সাথে তাদের যোগাযোগ রক্ষা করে চলতেন। তাদেরকে সবাই দাদা বলতেন, শিক্ষকদেরও দাদা, প্রাক্তন ছাত্রদেরকেও দাদা এবং বা দিদি বলা হতো। ডিসেম্বর মাসে যখন আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালিত হতো তখন প্রাক্তন ছাত্ররা রবীন্দ্রনাথের একটি নাটক অভিনয় করার জন্য আশ্রমে এসে উপস্থিত হতেন।
প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের মধ্যে একটা ফুটবল প্রতিযোগিতা হতো, আন্তর্বিদ্যালয় খেলাধুলা এবং শরীরচর্চার মান ছিল সেখানে যথেষ্ট, এবং সেটা এতটাই ছিল যে আমার একজন আত্মীয়, হ্যাঁ, তিনি এই বিদ্যালয়ে এসেছিলেন বাংলার অধ্যাপক হয়ে, বাংলার মাস্টারমশাই হয়ে বাংলা পড়াতে, কিন্তু তার খেলাধুলো, ছাত্রদের সঙ্গে তার এত নিবিড় যোগাযোগ দেখে তাকে ওই বাংলা পড়ানোর থেকে সরিয়ে এনে তাদেরকে খেলার মাস্টারমশাই করে দেওয়া হলো, এবং তিনি খেলার মাস্টারমশাই আর ছেলেদের প্রাণের মাস্টারমশাই হয়েছিলেন। খোলা জায়গায় ক্লাসগুলো হতো, আসবাবপত্রের কোনো প্রয়োজন নেই। একটা গল্প বলি, সেখানে একজন অধ্যাপক, মানে অনেক প্রাচীন অধ্যাপক, তার তখন অনেক বয়স, তিনি আমাকে এই গল্পটা বলেছেন। তিনি বলছেন যে পিয়ারসনে ক্লাস করছেন, তিনি তখন ছাত্র ক্লাস করছেন, এবং একদিন সেই ক্লাসের মধ্যে পিয়ারসনের পড়া থামিয়ে একটি ছাত্র, হ্যাঁ, গাছের উপরে একটা পাখির গানের প্রতি সবার মনোযোগ আকর্ষণ করল। পাখির গান না থামা পর্যন্ত সবাই পড়া থামিয়ে মন দিয়ে পাখিটির গান শুনল। তখন বসন্ত এসেছে। যে ছেলেটি পাখির গানের প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেছিল সে বলল, কেন জানি নে, কিন্তু এই পাখির গান শুনলে যে আমার কি হয় আমি বুঝিয়ে বলতে পারিনি। পিয়ারসনও তাকে এর বেশি বোঝাতে পারেননি। কিন্তু এটা ঠিক, পুরো ক্লাসটি ওই পাখির গান থেকে যা শিখেছিল সেটা কোনো অধ্যাপক, কোনো পক্ষী বিশারদ বা কোনো সঙ্গীত বিশারদ সারা জীবন তাদেরকে এর চেয়ে বেশি কিছু শেখাতে পারেননি। যে শিক্ষা সেদিন তারা জীবনে গ্রহণ করেছিল তারা তা কোনোদিন ভুলতে পারবে না। আর ছাত্ররা নানা জায়গা থেকে নানা ফুল তুলে আনতেন, কে কত রকমের ফুল, কত রকমের পাতা তুলে আনতে পারতেন। ওই প্রকৃতি পর্যবেক্ষণ একটা ছিল, এবং সেটা ছিল ছাত্রদের সবচাইতে প্রিয় ক্লাস। কত রকমের ফুল, কত রকমের পাখি, খাঁচা, কত রকমের পাতা লতা, পাখির ডিম, কত কি তারা সংগ্রহ করে, কি জানার কি বিপুল উৎসাহ। আর রবীন্দ্রনাথ এই উৎসাহ বাড়াবার জন্য অধ্যাপকদেরকেও বলতেন এবং ছাত্রদেরকে তিনিও আরো উৎসাহিত করে তুলতেন। ফলে এই যে প্রকৃতি পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বিশ্ব প্রকৃতির সাথে সেখানকার ছাত্রদের একটা আত্মিক যোগ তৈরি হয়ে যেত। আর একটা গল্প বলি, সেখানকার শান্তিনিকেতনের আশ্রমিক তাদের গ্রহণ করার শক্তিটা কত বেশি ছিল। একবার রবীন্দ্রনাথ এইখানকার কিছু ছাত্রদেরকে, তখন ছাত্ররাই বেশি ছিলেন সংখ্যায়, ছাত্রী দু একজন হয়তো ছিলেন বা ছিলেন না, যাই হোক সেটাও কথা নয়, অনেক সেখানে একটা নাটকের ব্যবস্থা করেছিলেন, এবং সেটি সেখানে হইল। কলকাতা থেকে রবীন্দ্রনাথ সেই নাটকের দল, তারই মানে তৈরি করা নাটকের দলকে নিয়ে এসেছিলেন, তারা সবাই কলকাতার মানুষ, তারা সেখানে নাটক দেখলেন। আর এখানকার ছাত্রছাত্রীরা তারা কেউ সেই নাটকের ওই ভিড় জমানোর, মানে বলা যায় ওই স্টেজের উপর আরেকটা দর্শক মণ্ডলী, হ্যাঁ, তারা কখনো ওই পার্শ্ব অভিনেতার মতন হচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তারা সেই নাটকটাকে দেখছে। 8 থেকে 10 বছরের ছাত্ররা সব ছিল গানের দল। আসলে ওটা ফাল্গুনী নাটক হয়েছিল, এবং নাটকের অভিনয় অংশে আসলে তাদের কিন্তু কোনো ভূমিকা ছিল না, তারা শুধু গান করেছিল এবং নাচে যোগ দিয়েছিল। সত্যি বলতে তারা ছিল যেন মঞ্চের উপর একদল দর্শক। কিন্তু কি আশ্চর্য, ওই নাটক শেষ হয়ে যাবার পর শান্তিনিকেতনে এই ছোট ছেলেরাই সেই নাটকটা নিজেরা
হুবহু অভিনয় করে দেখিয়ে দিল। এবং শুধু তাই নয়, এতটা নিখুঁত অনুকরণ করলো যে অনুষ্ঠানটা প্রচণ্ড সফল হয়ে উঠল। নাটকের কৌতুকপূর্ণ এমন গম্ভীর রসটাকে ওই ছোটরা অনবদ্যভাবে উপস্থাপন করল। সেখানে একটি কাহিনী অনেকের মুখে আমরা শুনি, সে কাহিনীটি একটু বলতে হবে। সে ছেলেটির নাম যাদব। অনেক পুরনো আশ্রমিকদের কথা শুনি। যার ছিল প্রকৃতি পাঠে ভীষণ তার আসক্ত, এবং তার সবাই তার এই পাঠে ভীষণ আগ্রহ উৎসাহ লক্ষ্য করত। সেই যাদব অসুস্থ হয়ে পড়ল, এবং এত তার অসুস্থতার মাত্রা বেড়ে গেল যে শান্তিনিকেতনে তার চিকিৎসা ঠিক মতন হবে না বলকে তাকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হলো। তাকে যখন স্ট্রেচারে তুলে অধ্যাপক ছাত্ররা নিয়ে যাচ্ছে, সে এত জোরে চেঁচামেচি চিৎকার আরম্ভ করলো, আমি আশ্রম ছেড়ে যাব না, আমাকে ফিরিয়ে নিয়ে চলো, আমি কিছুতেই যাব না, আমাকে আশ্রমে নিয়ে যাও, কেন তোমরা আমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ? ডাক্তার ভয় পেয়ে গেলেন, বললেন যাদব যদি এরকম হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে তাহলে তো ভীষণ বিপদের সম্ভাবনা। কাজেই আজ ছেলের আবার তাকে আশ্রমে ফিরিয়ে নিয়ে এলো। যে মুহূর্তে সে বুঝতে পারল যে তাকে আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে, সে মুহূর্তেই সে শান্ত হয়ে গেল, তার মুখে আনন্দের আভাস দেখা দিল। ছেলেটি অবস্থা ক্রমশই খারাপের দিকে যেতে লাগলো। আশ্রমের সব ছেলেরা পালা করে তার সেবা করত। এই বুদ্ধিদীপ্ত ছেলেটাকে কিন্তু ধরে রাখা গেল না। সারা রাত জেগে আশ্রমের ছেলেরা তার সেবা করত, কিন্তু যাদবকে রাখা গেল না। সে চলে গেল। সে চলে যাবার পর যেন একটা রবীন্দ্রনাথের গান চারদিক থেকে ভেসে এলো, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে, যেন তারার মালা গাথা, কেন তারার মালা গাথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া যারা চায় এ মুখের পানে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তরি সেই সাগরে ভাষায় যাহার কুল সে নাহি জানে। আসলে শুধু যাদবের ক্ষেত্রে নয়, সব সময় আশ্রমের এটাই রীতি ছিল। আশ্রমিক ছেলেরাই পালা করে জেগে অন্য কোনো ছাত্র হোক, অধ্যাপক হোক, বা যে কেউ অসুস্থ হলে তাদের সেবা করত। অধ্যাপকেরাও সেই দলে যোগ দিতেন। সেখানে বাইরের কোনো নার্স বা অন্য কিছু প্রয়োজন হতো না। তাদের ভালোবাসায়, তাদের সেবাই যেন অনেকটা তারা সুস্থ হয়ে উঠতেন। পরবর্তীকালে সেখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়, এবং সেটি উইলিয়াম পিয়ারসনের নামে সেই হাসপাতালটি হয়। সেটি অন্য কথা। শেষ করার আগে শান্তিনিকেতনের আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে একটু কিছু বলবো। সেই সময়কার আধ্যাত্মিক পরিবেশ এই কথাটি আমার ব্যবহার করার কথা নয়। এটি আমি প্রাক্তনীদের, অনেক প্রাচীন প্রাক্তনীদের মুখে, যারা রবীন্দ্রনাথের সময়ে শেষের দিকে এসেছিলেন বা তার পরবর্তী সময়ে যারা ছিলেন, তাদের কাছ থেকে আমি এই কথাটি শুনেছি। আধ্যাত্মিক পরিবেশ, এখানে বিশেষ কোনো গোড়া মতবাদ প্রচার করা হতো না, আর রবীন্দ্রনাথ জোর করে কিছু করতেন না। যা নিয়ম সেটার বাইরে তিনি চট করে যে যাবার জন্য কাউকে বাধ্য করতেন না। এটা সবাই জানি। প্রথম দিকে ব্রাহ্মণ এবং অব্রাহ্মণদের খাওয়ার একটা আলাদা ব্যবস্থা ছিল। রবীন্দ্রনাথ এটা একেবারেই মানতেন না মনের থেকে। তিনি অব্রাহ্মণদের সারিতে বসেই খেতেন, কিন্তু
তিনি ওটা ভেঙে দেবারও চেষ্টা করেননি, কারণ তিনি জোর করে কিছু চাপানোর পক্ষপাতী ছিলেন না। তিনি এটা বিশ্বাস করতেন যা থাকার নয়, যা সত্য নয়, তা একদিন চলে যাবে। কেবলমাত্র জোরাজোরি করলে সেখানে অশান্তি সৃষ্টি হয়, সেখানে কোনো মতান্ধতা, গোঁড়ামি, এইগুলোর জায়গা হয় না। সত্যি আজকের দিকে চারদিকে যখন ধর্ম নিয়ে এত গোঁড়ামি, এত মতান্ধতা, জাতপাত ইত্যাদি নিয়ে এত কিছু চলছে, সেখানে এই পুরনো শান্তিনিকেতনের কথা সত্যিই আমাদের হৃদয়ে একটা শান্তির পরশে ছুঁয়ে দিয়ে যায়। রবীন্দ্রনাথ ছাত্রদের আধ্যাত্মিক বিকাশের জন্য তাদের নিজস্ব সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করতেন। এটাই ছিল তার আদর্শ। এই কাজে অধ্যাপকদের ব্যক্তিগত প্রভাবের সহায়তা প্রত্যাশা করতেন তিনি। এবং মনে রাখবেন, যখন এই বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল সেখানে 4 জন ছিলেন, কিন্তু প্রথম 4 জন যে অধ্যাপক এসছেন 4 জনই ছিলেন খ্রিস্টান। তারপরে অনেক ব্রাহ্মণ এসেছিলেন, 1 জন অব্রাহ্মণ ছিলেন। আস্তে আস্তে এই সব গোড়ামি ভেঙে যায়, পংক্তি ভোজনের আলাদা পংক্তি ভোজন উঠে যায়, এবং সেটা ছাত্র অধ্যাপকেরা নিজেরাই করেছেন। বাইরে থেকে কেউ জোর করে চাপায়নি, কোনো ভাষণের প্রয়োজন হয়নি, কোনো রোগ বা জোর প্রয়োগের হল্লাবাজিরও সেখানে প্রয়োজন হয়নি। আসলে ভারতবর্ষের প্রকৃতি আধ্যাত্মিক সত্যের শ্রেষ্ঠ তার শিক্ষা ব্যবস্থার মধ্যেই রয়েছে। আশ্রম বা ধর্মচিন্তার নির্ভীত নিবাস রূপে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিকামীরা এখানে এসে মানসিক প্রশান্তি এবং ধ্যান ধারণার সুযোগ পাবেন, এই তার উদ্দেশ্য ছিল। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন তার আদর্শের পরিণতির পথে এই স্থানেই তিনি পরিপূর্ণ সহায়তা পাবেন। সেই জন্য তার বিদ্যালয় স্থাপনের জন্য তিনিও এই স্থানটি নির্বাচন করেছিলেন। মহর্ষির জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুরও পরিণত বয়সে এখানে এসে আশ্রয় নিয়েছেন। 75 বছর বয়সে তখনও তিনি এই শান্তিনিকেতনের আশ্রমিক। তিনি নির্জন তপস্যা এবং ধর্ম দর্শন সম্বন্ধে গ্রন্থনায় সময় কাটিয়ে গেছেন এখানে। নববর্ষের দিনে বা অন্য কোনো বিশেষ দিনে ছাত্র বা অধ্যাপকেরা এই তপস্বীর কাছে আসতেন, তাকে প্রণাম করে যেতেন। সন্ধ্যাবেলার পড়ন্ত আলোতে তার গৃহে গিয়ে তার সঙ্গে গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনার সৌভাগ্য অনেকেরই হয়েছিল। সকাল সন্ধ্যায় আমরা মৌন প্রার্থনার নির্দিষ্ট সময়ের কথা একটু আগেই বলেছি। উপাসনার ঘণ্টা বাজলেই ছাত্ররা আসন হাতে করে বাইরে চলে যায়, তারপর গাছের তলায় বা খোলা মাঠে বসে 15 মিনিট মৌনভাবে চিন্তা করে। মৌন বসে থাকে বলেই বোধ হয় চিন্তার বিষয় সম্বন্ধে তাদের একটা পূর্ণতা আসে। এই স্বাধীনতা তাদেরকে রবীন্দ্রনাথ দিয়েছিলেন। চিন্তার পদ্ধতি সম্পর্কে কোনো নির্দেশ নেই, আছে উদার স্বাধীনতা। একটা বাক সংযম হচ্ছে এই মৌন প্রার্থনার মূল লক্ষ্য। বাক সংযমের উদ্দেশ্য হলো তাদের চিন্তার ধারাকে নিজস্ব অভিপ্রায় খুঁজে নেবার সুযোগ দেওয়া। আর মৌন থাকার পর তারা যে সংস্কৃত মন্ত্রটা আবৃত্তি করত, তার মর্মে তারা পৌঁছে যেতে পারত। অনেক ছাত্র এখান থেকেই মৌন প্রার্থনা অভ্যস্ত হয়ে যায়। এটাই হচ্ছে তার সবচাইতে বড় তাৎপর্য। সকাল সন্ধ্যার এই মৌন উপাসনা ছাড়াও প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন উপাসনা হতো। কবি উপস্থিত থাকলে তিনি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলতেন। কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য করা, তার যে দার্শনিক আলোচনা, সেই দার্শনিক আলোচনাগুলো কিন্তু ছোট ছোট ছাত্রদের বুঝতেও খুব একটা অসুবিধে হতো না, কারণ এরকমই একটা পরিবেশ সেখানে তৈরি হয়ে গেছিল। অনেক কঠিন দার্শনিকের তত্ত্ব খুব সহজ করে ধরতে এই ছাত্রদের এতটুকু অসুবিধে সেখানে হতো না। এবং
তারা এটা বরণ করতে বুঝতে পারত ছাত্ররা। এই সত্যটা রবীন্দ্রনাথ তার সমস্ত আশ্রমিক ছাত্র, অধ্যাপক এবং অন্যান্য যারা থাকতেন তাদের মধ্যে তিনি এটা বপন করতে সফল হয়েছিলেন। ক্ষত যত ক্ষতি, যত মিছে হতে মিছে, নিমিষের কুশাঙ্কুর পড়ে রবে নিচে, কি হলো না কি পেলে না, কি তব শোধেনি দেনা, সে কেবলই মরিচিকা মিলাইবে পিছে। এই নয় হেরিলে চোখে অপরূপ ছবি, এই যে হেরিলে চোখে অপরূপ ছবি, অরুণ গগন তলে প্রভাতের রবি, এই তো পরম দান সফল করিল প্রাণ, সত্যের আনন্দ রূপ এই তো জাগিছে। এইটি তারা যেন সম্মুখভাবে আনন্দ দিয়ে তারা এটা বলতে পারতেন। এবং প্রকৃতির সাহচর্য এবং সর্বজীবের প্রতি সহানুভূতির অনুশীলনের মধ্যে দিয়েই সেখানকার ছেলেরা, সেখানকার আশ্রমিকেরা জীবনের একটা পূর্ণ রূপকে সুন্দর করে গড়ে তুলতে পেরেছিল। এই ছিল শান্তিনিকেতনের প্রকৃত তাৎপর্য। এইভাবেই শান্তিনিকেতন এগিয়ে চলছিল। এই পরিচয় দিয়েই আমরা শান্তিনিকেতনকে জেনেছিলাম। এখন যে শান্তিনিকেতনকে পাই জানি না, সে পথ তোমার এ পথ, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে সরে গেছে। এটাই কি কালের নিয়ম? উত্তর নেই।